আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি এস.এম. মোজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদের অনার্স প্রথম বর্ষের 21-22-01 কোডের মৌলিক ব্যষ্টিক অর্থনীতির উপর পাঠদান করব। এই কোর্সের বিষয়বস্তুকে আমি 10টি ক্লাসে বিভক্ত করে তোমাদের সামনে উপস্থাপন করব। আজ আমি একেবারে সূচনা, তোমাদের সিলেবাসে যে সূচনাতে যে টপিকগুলো আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবে, শুনবে, পরে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে এবং ভিডিওটি বারবার দেখে তোমাদের যে জায়গাগুলো মানে দুর্বোধ্য মনে হবে সেগুলো আবার বুঝে নেবে। তো চলো যাওয়া যাক আজকের বিষয়বস্তুতে। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে মৌলিক কিছু ধারণা ও সংজ্ঞা, উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয়, অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ, অর্থনৈতিক ব্যবস্থা, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান, দাম ব্যবস্থা এবং সব শেষে সময় থাকলে ইতিবাচক অর্থনীতি বা নেতিবাচক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি বনাম সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। আমি এখানে কয়েকটি রেফারেন্স বইয়ের নাম দিয়েছি। পল স্যামুয়েলসন এন্ড উইলিয়াম নর্দাসের লেখা ইকোনমিক্স, এ কুটসওয়াইনিস এর মডার্ন মাইক্রো ইকোনমিক্স, ম্যানকিউ এন গ্রেগরির প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স। বইগুলো সহজপাঠ্য এবং মূলত একাডেমিক, তোমরা দেখতে পারো। তবে আমাদের দেশে আমাদের দেশীয় লেখকদের লেখা অনেক বাংলা বই আছে, ভালো মানের বই আছে বেশ কিছু, তোমরা সেগুলোও পড়বে। তবে একটি বই থেকে পড়বে না, 2 বা ততোধিক বই অনুসরণ করবে। যাই হোক, আমরা এখন আমাদের আলোচ্য সূচির শুরুতেই যাব কিছু সংজ্ঞা এবং ধারণা নিয়ে। শুরুতেই অর্থনীতি কাকে বলে? রবীন্দ্রনাথের ভাষায় বলি, সহজ কথা যায় না বলা সহজে, সহজ কথা যায় না বলা সহজে। ঠিক তেমনি কাকে বলে অর্থনীতি, এই সহজ কথাটি আমরা সহজে সংজ্ঞায়িত করতে পারি না। তারপরেও অর্থনীতিবিদরা বিভিন্ন সময় বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমি এখানে 3 জন বিশিষ্ট অর্থনীতিবিদের সংজ্ঞা তুলে ধরব। শুরুতেই অ্যাডাম স্মিথ, যিনি অর্থনীতির জনক নামে পরিচিত। তার একটা বই 1776 সালে প্রকাশিত হয়, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। সংক্ষেপে বইটি দ্য ওয়েলথ অফ নেশনস নামে পরিচিত। এই বইটিতে অ্যাডাম স্মিথ অর্থনীতির যে সংজ্ঞা দিয়েছেন তা এরকম: অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। আমরা সংজ্ঞাতে দেখছি তার বইয়ের নামের প্রতিফলন, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। যদিও সংজ্ঞাটি অসম্পূর্ণ, এই সংজ্ঞাতে আমরা আসলে অর্থনীতির বিষয়বস্তুর সঠিক পরিচয় পাই না, তারপরেও এটি আমাদের প্রাথমিক সংজ্ঞা। তবে পরবর্তীতে এই সংজ্ঞা ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছেন আরো অর্থনীতিবিদরা। এর পরে আমরা যার নাম বলবো তিনি আলফ্রেড মার্শাল। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স নামে বই প্রকাশিত হয় 1890 সালে। আর এই বইটিতে তার দেওয়া সংজ্ঞাটা ছিল এরকম: অর্থনীতি হলো মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলীর আলোচনা। আমাদের প্রতিদিন আমরা যে উৎপাদন করছি, কেউ ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছি, কেউ চাকরি করছি কোন প্রতিষ্ঠানে, আবার কেউ শ্রম বিক্রি করছি এবং দ্রব্য কেনাবেচা করছি। এই যে সাধারণ কার্যাবলী, এই সাধারণ কার্যাবলীর পর্যালোচনাই হলো অর্থনীতি, আলফ্রেড মার্শালের ভাষায়। যদিও এই সংজ্ঞাটিও পরবর্তীতে সমালোচিত হয়েছে, তারপরেও এটি কিছুটা ধারণা দেয়। আরেকটু উন্নত সংজ্ঞা পাই আমরা
নিউল্যান্ড রবিন্সের অ্যান এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স, বইটি প্রকাশিত হয় 1931 সালে। এই বইয়ে যে সংজ্ঞাটা পাই সেটাতে অনেকখানি পরিষ্কার হয় আমাদের অর্থনীতির বিষয়। যেমন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমাবদ্ধ সম্পদের মধ্যে সমন্বয়কারী মানব আচরণ বিশ্লেষণ করে। আবারও বলছি, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমাবদ্ধ সম্পদের মধ্যে সমন্বয়কারী মানব আচরণ বিশ্লেষণ করে। তার মানে মানুষ এই আমাদের অসীম অভাব পূরণের জন্য যেসব আমাদের বিকল্প সম্পদ আছে সেই সীমাবদ্ধ সম্পদকে কিভাবে ব্যবহার করছি, কিভাবে আমাদের অভাব পূরণ করছি, আমাদের এই আচরণগুলো নিয়ে আলোচনাই হলো অর্থনীতি। এখানে এই সংজ্ঞাতে বেশ খানিকটা পাওয়া যাচ্ছে অর্থনীতির পরিচয়। তারপরেও অনেক অর্থনীতিবিদই এটাকে সব একেবারেই পরিপূর্ণ পারফেক্ট সংজ্ঞা বলে মেনে নেননি। আবার সংজ্ঞাটার মধ্যে বেশ ব্যাপকতাও আছে, একটু জটিলতাও আছে। যাই হোক, এই মোটামুটি সংজ্ঞা আমরা অর্থনীতির দিতে পারি। এরপরে আরো অনেক অর্থনীতিবিদ দিয়েছেন, আমি সময় অভাবে সেগুলো এখানে আর উল্লেখ করছি না, তোমরা বই পড়ে জেনে নিও। যাই হোক, আমরা এর পরের বিষয় চলে যাব। পরের বিষয় মূলত আমাদের অর্থনীতির যে মৌলিক সমস্যাগুলো, তার পেছনের যে কারণ, সেই পেছনের কারণ সম্পর্কে কতগুলো কনসেপ্ট এখানে আছে। অসীম অভাব, এন্ডলেস ওয়ান্টস, সম্পদের দুষ্প্রাপ্যতা, স্কারসিটি অফ রিসোর্সেস এন্ড চয়েস, নির্বাচন। চলো যাওয়া যাক, এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিই। অসীম অভাব, আনলিমিটেড ওয়ান্টস, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা জানি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অভাব পূরণ করা গেলেও আবার তা ফিরে আসে। আমার এই মুহূর্তে ক্ষুধা লাগলো, খেলাম, আবার 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে ক্ষুধা জেগে উঠলো। তার মানে আমাদের এই খাবারের অভাব বারবার ফিরে আসে, খাদ্যের অভাব। পোশাক প্রয়োজন হলো, আমরা এই মুহূর্তে নতুন জামা প্যান্ট কিনলাম, আবার 6 মাস পর, 1 বছর পরে এই নতুন আবার জামা প্যান্টের অভাব ফিরে আসে। তোমার কাগজ কলম দরকার, এই মুহূর্তে কাগজ কলম কিনে দেওয়া হলো, 7 দিন 10 দিন বা 15 দিন পরে আবার কাগজ কলমের প্রয়োজন হবে, ফিরে আসে। তার মানে একই অভাব নির্দিষ্ট সময় পূরণ করা গেল, এটি ফিরে ফিরে আসে। এই কারণে অভাব অসীম। এটা তো একটা দিক গেল। আবার একটা দিক হলো অভাব বহুবিধ এবং নতুন নতুন অভাব দেখা দেয়। এই যে আমাদের কত ধরনের যে প্রয়োজন, কত ধরনের দ্রব্য সেবার অভাব, এটা বলে গণনা করে শেষ করা যাবে না। মৌলিক যে চাহিদা, সেই চাহিদার হিসাব মতো যদি আমি বলি, তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই যে আদিম সমাজের মানুষের শুধু ছিল খাদ্যের অভাব। পরবর্তীতে তারা যখন নিরাপত্তার জন্য শীত গ্রীষ্মের নিজেদেরকে রক্ষা করার জন্য বা বাসা গুহায় বসবাস শুরু করলো, বাসস্থানের চাহিদা তৈরি হলো, বাসস্থানের অভাব দেখা দিল। এরপরে সমাজে বসবাস করতে শুরু করলো, তখন বস্ত্রের অভাব, লজ্জা নিবারণের জন্য বস্ত্রের অভাব। মানুষ আরো সভ্য হয়ে উঠলো, আরো উন্নত জীবনের জন্য, নিরাপদ জীবনের জন্য, নিরোগ জীবনের জন্য চিকিৎসা, শিক্ষার প্রয়োজন দেখা দিল। এভাবে অভাব আসতেই থাকলো। এবং খাদ্যের মধ্যে আবার বিভিন্ন ধরনের অভাব আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। আবার শিক্ষার ক্ষেত্রেও আমাদের কত উপকরণের প্রয়োজন, কত উপকরণের চাহিদা। যেমন ধরো এই করোনা কালেই আমরা শিক্ষা কার্যক্রম চালানোর জন্য অনলাইনে ক্লাসের যে ব্যবস্থা নিয়েছি, এই ক্লাসে তোমাদের অংশগ্রহণ করতে হলে তোমাদের প্রত্যেকের একটি করে স্মার্টফোন দরকার, অথবা ভালো হয় একটা ল্যাপটপ হলে। তার মানে এই যে অভাব, নতুন অভাব জেগে উঠছে এবং এভাবেই অনবরত আমাদের বহুবিধ নতুন নতুন অভাবের জন্ম হয়। আর এই কারণেই বলা হচ্ছে অভাব অসীম। এবারে সম্পদের দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝি? স্কারসিটি অফ রিসোর্সেস। আমরা সম্পদ সীমিত বলতে আমাদের ব্যক্তিগত জীবনেও যদি বলি, পরিবারের জমি নির্দিষ্ট পরিমাণ, পরিবারের যিনি উপার্জন ক্ষমতার আয় নির্দিষ্ট। তার মানে একটা পরিবারের, একটা ব্যক্তি জীবনের কথাও যদি চিন্তা করি, তাহলে সেখানেও আমাদের এই অভাব পূরণের জন্য আমাদের আর্থিক আয় বা জমি বা অন্য যে সম্পদ, সেটা সীমিত আছে। রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলেও তাই। রাষ্ট্রের নির্দিষ্ট সীমার মধ্যে যে সম্পদ, বনজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ বা তোমার প্রাণীজ সম্পদ,
বা খনিজ সম্পদ সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে আমাদের অনেক অনেক ধরনের অভাব এবং অসীম অভাব পূরণ করতে হয়। আর যদি অভাব আমাদের অসীম না হতো তাহলে এই সীমাবদ্ধ সম্পদও আমাদের অভাব পূরণে হয়তো সমর্থ হতো, সক্ষম হতো। কিন্তু অভাব অসীম হওয়ার কারণে এই অভাবের তুলনায় আমাদের এই সম্পদটা অপর্যাপ্ত, অপ্রতুল। এই অপর্যাপ্ততা বা অপ্রতুলতাকেই আমরা বলছি দুষ্প্রাপ্যতা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখি নির্বাচন বা বাছাই। অভাবকে আমাদের কোনটি আগে পূরণ করব, কোনটি পরে পূরণ করব। আমাদের যেহেতু অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। আর এই সম্পদের আবার বিকল্প ব্যবহার আছে। বিকল্প ব্যবহার বলতে বোঝানো হচ্ছে যে আমরা একই জমিতে শীতকালে ধরো রবি শস্যের সময় আমি গমও উৎপাদন করতে পারি, অথবা গম না করে আমি আলু উৎপাদন করতে পারি, আলু না করে আমি সরিষা করতে পারি। তার মানে জমির বিকল্প ব্যবহার আছে। কিন্তু কিংবা ধরো যার মূলধন আছে তিনি এই মূলধন দিয়ে যে ব্যবসা করতে পারেন বা নিয়োগ করতে চান, এটা কি কাজে করতে পারেন? একটা ইট ভাটাতে করতে পারেন, অথবা একটি কলার বাগানে করতে পারেন, অথবা একটা তোমার চাল কল দিতে পারেন, অথবা অন্য কোনো ব্যবসা শুরু করতে, মানে বিকল্প ব্যবহার আছে, সম্পদের বিকল্প ব্যবহার আছে। আর এই বিকল্প ব্যবহার যোগ্য সম্পদ দিয়ে আমি কোন অভাব আগে পূরণ করব, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কি পরিমাণে করব, এটা নির্বাচন করা, এটা বাছাই করার প্রয়োজন দেখা দেয়। এই নির্বাচন করা, অভাব নির্বাচন করা অগ্রাধিকার ভিত্তিতে, এটাকে আমরা বলছি নির্বাচন। তাহলে অসীম অভাব, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন আমাদের অর্থনীতির সমস্যার মূলেই আছে এই বিষয়গুলো। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমরা অর্থনীতির মৌলিক সমস্যা গুলো কি কি সেগুলো নিয়ে সামনে আলোচনা করব। তার আগে আমাদের নিজেদেরকে একটু প্রস্তুত করে নিয়ে একটা রেখার সাথে পরিচিত করিয়ে নিব। এই রেখাচিত্রের ব্যবহার আমাদের অর্থনীতিতে প্রচুর রয়েছে এবং প্রায় তাত্ত্বিক বিশ্লেষণে আমরা রেখাচিত্র ব্যবহার করি। তো আমরা চলো আমাদের বিষয়বস্তুর আরো ভেতরে ঢোকার আগে একটা রেখার সঙ্গে পরিচয় হয়ে নিই। সেই রেখাটি হলো এখানে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আগে জেনে নিই কাকে বলে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও প্রচলিত সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করে দুটি দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন সংমিশ্রণ যে রেখার বিভিন্ন বিন্দু দ্বারা প্রকাশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি, সংক্ষেপে পিপিসি মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলে। এটাকে কোন কোন বইয়ে কোন কোন অর্থনীতিবিদ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার পিপিএফ ও বলেছেন। তো একই বিষয়, এখানে যে সংজ্ঞাতে যেটা বলা হয়েছে সেটা আগে বুঝে নিই আমরা। আমাদের সম্পদ নির্দিষ্ট পরিমাণ এবং আমাদের যে কারিগরি জ্ঞান যেটা আছে জানা, সবচেয়ে ভালোটাই আমরা ব্যবহার করছি। এই অবস্থায় আমি দুটি দ্রব্য উৎপাদন করতে গেলে সর্বোচ্চ যে পরিমাণে দ্রব্য দুটি উৎপাদন করতে পারবো, করা সম্ভব, সেই পরিমাণগুলো, সেই সংমিশ্রণগুলো আমরা যে রেখার বিভিন্ন বিন্দু দ্বারা প্রকাশ করব, সেই রেখাকেই বলা হবে উৎপাদন সম্ভাবনা রেখা। ধরো আমরা একটা উদাহরণ নিলাম, ১ একর জমিতে ৫,০০০ টাকার শ্রমিক মূলধন নিয়োগ করে আমরা আমাদের যে জানা প্রযুক্তি, সবচেয়ে ভালো প্রযুক্তিটা ব্যবহার করব, করে গম এবং সরিষা উৎপাদন করতে গেলাম। তাহলে আমরা কি কি পরিমাণে উৎপাদন করতে পারি তার একটা কাল্পনিক তথ্য আমরা এখানে নিলাম। প্রকৃত অবস্থাবে এটা হয়তো ভিন্নও হতে পারে। গম আমরা যদি শুধু উৎপাদন করি, গম এই ৫,০০০ টাকার শ্রম মূলধন এবং ১ একর জমিতে, তাহলে আমরা ৩০ কুইন্টাল গম পাচ্ছি, সরিষা তখন ০ কুইন্টাল। এরপরে গমের উৎপাদন একটু কমিয়ে আমি সরিষার উৎপাদন বাড়ানোর জন্য আমার কিছু মূলধন এবং কিছু জমি সরিষার জন্য ছেড়ে দিতে হবে। ধরা যাক ২ কুইন্টাল সরিষা উৎপাদন করতে যেয়ে আমার ৩০ থেকে গমের উৎপাদন ৮৮ এ নেমে আসলো, অর্থাৎ ২ কুইন্টাল গমের উৎপাদন আমার ছেড়ে দিতে হবে। এরপরে যখন সরিষা আমি আরো বেশি উৎপাদন করতে চাইবো, তখন আমার মূলধন এবং শ্রম এবং জমি আবার গমের জন্য খানিকটা ছেড়ে দিতে হবে। হবে ৪ কুইন্টালে তখন গম হবে ২৫, সরিষা ৬ কুইন্টাল যখন গম হলো ১৯ কুইন্টাল। আর সরিষা যখন ৮ কুইন্টাল তখন গম একেবারে নেওয়া। সম্পূর্ণ মূলধন, শ্রম এবং জমি পুরাটাই আমার এখন সব সম্পদ এখন আমরা সরিষা উৎপাদনে নিয়োগ। এখন এই সংমিশ্রণগুলো আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে চাই। রেখার অঙ্কনের জন্য স্কেলিং করে নিলাম আমরা। ভূমি অক্ষে স্কেলিং করলাম, লম্ব অক্ষে স্কেলিং করছি ২, ৪, ৬, ৮, ১০ এভাবে ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবেও দিতে পারি। আর লম্ব অক্ষে আমরা স্কেলিং করে নিলাম ৫, ১০, ১৫, ২০ এভাবে। এখন দেখো এখানে আমাদের যে ছক আছে এই ছক অনুসারে আমরা এই ০ এখানে আমরা ভূমি অক্ষে পরিমাপ করছি সরিষা, আর লম্ব অক্ষে
গম। এখন সরিষা 0 আর গম 30, তাহলে এখানে একটা বিন্দু আমরা দিয়ে দিলাম এ। এরপরে সরিষা 2 কুইন্টাল এবং গম 28, আমরা এখানে বিন্দু দিলাম। এই যে 30 এর নিচে 29, 28 বি। তারপরে 4 কুইন্টাল গম এবং 25 কুইন্টাল 4 কুইন্টাল সরিষা এবং 25 কুইন্টাল গম, সি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এরপরে 6 কুইন্টাল সরিষা এবং এই যে 20 এর নিচে এখানে 19 কুইন্টাল গম, ডি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এরপরে 8 কুইন্টালে 0 গম। তাহলে 8 কুইন্টালে 0 গম মানে এইখানে আমরা ই বিন্দুতে সেটা পেলাম। এখন এই বিন্দুগুলো এ বি সি ডি যদি যোগ করে দিই, দিলে আমরা যে রেখাটি পাচ্ছি, এই রেখাটি হলো আমাদের গম এবং সরিষার উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার একটা বিশেষত্ব হলো আমরা এই এ বি সি ডি ই রেখার বিভিন্ন বিন্দু দ্বারা গম এবং সরিষা সর্বোচ্চ যে যে পরিমাণে উৎপাদন করতে পারি সেটা দেখানো হয়। এখানে এ বি সি ডি আমরা একটা দুটো তিনটা চার পাঁচটা বিন্দু দেখেছি, আরো অসংখ্য বিন্দু এখানে আছে। এখন এই বিন্দুর ডান দিকে যদি কোনো বিন্দু আমি নিই, যেমন এফ বিন্দু, এফ বিন্দুতে কিন্তু এই সম্পদ দিয়ে, এই প্রযুক্তি দিয়ে এফ বিন্দুতে যে পরিমাণ গম এবং যে পরিমাণ সরিষা দেখানো হচ্ছে, দেখাই যাচ্ছে যে এটা এই রেখার ডান দিকে চলে গেছে মানে কি সরিষার পরিমাণ বেশি। এই যে এখানে যদি হয় 6, 6 এর থেকেও বেশি। আবার ওই পরিমাণ গম সরিষার পাশাপাশি আমি যদি গম এই যে 25 এর একটু নিচে হয়তো ধরো 24 বা 23 কুইন্টাল গম, আর এখানে ধরো 7 কুইন্টাল সরিষা উৎপাদন করা সম্ভব নয়। তার মানে ABCDE রেখার ডান পাশের কোন বিন্দুর উৎপাদন এই সম্পদ এবং এই জমি দ্বারা সম্ভব নয়। এইজন্য এই এলাকাটাকে আমরা বলছি অ-অর্জনযোগ্য এলাকা। আবার এই এলাকার বাম দিকের যে কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ কম দেখানো হচ্ছে। যেমন এই বিন্দুতে এখানে যদি আমি একটা বিন্দু, যেমন এখানেই একটা বিন্দু, এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি 19 কুইন্টাল গম আর 4 কুইন্টাল সরিষা। এখন 19 কুইন্টাল গম উৎপাদন করে আমি তো বাকি সম্পদ দিয়ে 6 কুইন্টাল সরিষা উৎপাদন করতে পারি। কিন্তু এখানে করছি মানে কি? তাহলে হয় আমি সম্পদ পুরাপুরি ব্যবহার করছি না, হয় আমার মূলধন অব্যবহৃত থাকছে, না হলে জমিটা অব্যবহৃত থাকছে, অপূর্ণ ব্যবহার, অথবা ব্যবহার করছি কিন্তু অপচয় হচ্ছে, মানে অদক্ষ ব্যবহার করছি। কাজেই এই ABCD রেখার বাম দিকের যে কোনো বিন্দুই হলো আমাদের হয় সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে সেটা নির্দেশ করবে, নয়তো সম্পদের অপচয় মানে অদক্ষ। এই কারণে এই বাম দিকের এলাকাটাকে আমরা বলছি অদক্ষ এলাকা। অদক্ষ এলাকা। আশা করি বুঝতে পেরেছ উৎপাদন সম্ভাবনা রেখা কি বিষয়। এখানে আরেকটু বিষয় তোমাদের বলে নিই। মনে করা যাক আমাদের সরিষা উৎপাদনের নতুন প্রযুক্তি আসলো, উন্নত জাতের বীজ পাওয়া গেল, অথবা সরিষা উৎপাদনে আর তোমার কি বলে প্রযুক্তিগত উন্নতি ঘটলো, ফলে সরিষার উৎপাদন বেড়ে গেল। সরিষার উৎপাদন সম্পূর্ণ সম্পদ নিয়োগ করলে আমি যেখানে 8 পেতাম সেখানে হয়তো আরেকটু বেশি, এবং এই 25 কেজি গমের সাথে আরেকটু বেশি, তাহলে কি হবে? আমাদের এই রেখাটা ডান দিকে সরে যাচ্ছে। আর উপরের দিকে ঠিক আছে, মানে গমের উৎপাদন আগের মতই হচ্ছে। আর যদি উল্টাটা ঘটে, সরিষা নয় গমের প্রযুক্তির উন্নতি ঘটলো, উন্নত জাতের বীজ পাওয়া গেল গমের, তাহলে গমের উৎপাদন বেশি হবে, ফলে উৎপাদন সময়টা এইভাবে উপর দিকে, অর্থাৎ গম যে অক্ষে দেখানো সেই বরাবর সম্প্রসারিত হয়ে গেল। আর যদি গম এবং সরিষা দুটারই উন্নত প্রযুক্তি পাই আমরা, উচ্চ ফলনশীল বীজ পাই, তাহলে কি হবে? গম এবং সরিষা দুটারই উৎপাদন বেড়ে যাবে। তার মানে আমরা এই ডান পাশে সরে আরেকটা তখন উৎপাদন সীমারেখা পাবো। এবং এটা দ্বারা বোঝানো যায় যে একটি দেশের সম্পদ হয় বেড়ে গেছে, না হলে উৎপাদনের প্রযুক্তি আরো উন্নত হয়েছে। আবার আমরা দুটি দেশের উৎপাদন সীমারেখার তুলনাও করতে হবে। মনে করো নিচেরটা হলো একটা দেশের, উপরেরটা আরেকটা দেশের। তাহলে আমরা বুঝতেই পারি যে দেশ দুটির মধ্যে উপরের যে দেশটি সেই দেশের সম্পদ বেশি আছে। তাদের প্রযুক্তি উন্নত আছে। তো উৎপাদন সম্ভাবনা রেখার এই ধারণাগুলো আমরা এই বুঝতে পারি। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে অর্থনীতির এই বিষয়গুলো জানতে পারি। আর এই বিষয়গুলোর প্রেক্ষিতে আমি উৎপাদন সম্ভাবনা রেখার কয়েকটি বৈশিষ্ট্য এখানে তুলে ধরছি। একটা হলো কি? নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং নির্দিষ্ট প্রযুক্তির সাথে সম্পর্কিত এই রেখা। ২ নম্বর হলো দুটি দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন সংমিশ্রণ দেখানো হয় এই রেখাতে। ৩ নম্বর হলো সম্পদের পূর্ণ দক্ষ ব্যবহার নির্দেশ করে এই রেখার প্রতিটা বিন্দু। আর রেখাটা ডান দিকে নিম্নগামী, কারণ একটির পরিমাণ যখন বাড়ছে তখন আরেকটির পরিমাণ কমছে। একটি উৎপাদন একই পরিমাণ সম্পদ দিয়ে আমি যদি একটির উৎপাদন বাড়াতে চাই, তাহলে আরেকটির উৎপাদন কমাতে হয়। ফলে রেখাটি ডান দিকে নিম্নগামী। আশা করি উৎপাদন সম্ভাবনা রেখার এই ধারণা তোমাদের আ পরিষ্কার হয়েছে। তোমরা আ বই থেকে আরো জেনে নিও। আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হলো অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। ১ম এ জেনে নিই কাকে বলে? সীমিত সম্পদের কারণে একটি দ্রব্য উৎপাদন করলে অন্য একটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয়।
এই ক্ষেত্রে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয় তাকে উৎপাদিত দ্রব্যটির সুযোগ ব্যয় বলে। যেমন আমি গম ২ কুইন্টাল পাওয়ার জন্য, সরিষা ২ কুইন্টাল উৎপাদনের জন্য আমাকে ২ কুইন্টাল গমের উৎপাদন ছেড়ে দিতে হবে। তার মানে ১ কুইন্টালের জন্য ১ কুইন্টাল সরিষার জন্য ১ কুইন্টাল গম। এটা হলো সুযোগ ব্যয়। আমরা একটু প্রতীকের সাহায্যে দেখি। যদি x দ্রব্যের উৎপাদন ডেল্টা x পরিমাণ পাওয়ার জন্য আমরা y দ্রব্যের উৎপাদন ডেল্টা y পরিমাণ ত্যাগ করতে হয়, তাহলে আমরা x দ্রব্যের সুযোগ ব্যয়কে পেতে পারি ডেল্টা y কে ডেল্টা x দ্বারা ভাগ করে, ডেল্টা y বাই ডেল্টা x। আমরা ছবিতে দেখি। ছবিতে আমরা এর আগেই দেখলাম উৎপাদন সম্ভাবনা এরকম AB একটা উৎপাদন সম্ভাবনা এখানে দেখানো হলো। যেখানে মনে করো আমরা ভূমি অক্ষে গম এবং লম্ব অক্ষে আলু পরিমাপ করছি। এখন এই রেখার দেখো এই একটা বিন্দু নিলাম। এই বিন্দুতে গমের পরিমাণ হলো OX1 আর আলুর পরিমাণ OY1। আর M বিন্দুতে গেলে আমরা দেখতে পাচ্ছি গমের পরিমাণ হলো OX2 আর আলুর পরিমাণ OY2। M থেকে N বিন্দুতে যাওয়াতে কি দাঁড়াচ্ছে? আমাদের গমের উৎপাদন বেড়ে গেল কতটুকু? এই যে ডেল্টা X পরিমাণ, LM পরিমাণ। আর এতে করে আমার আলুর উৎপাদন কমে গেল কতটুকু? এই ডেল্টা Y পরিমাণ, ML পরিমাণ। তাহলে আমাদের এই ডেল্টা X পরিমাণ, LN পরিমাণ গমের জন্য আমার ML পরিমাণ আলু ছেড়ে দিতে হচ্ছে উৎপাদন। এই দুইয়ের অনুপাতকেই আমরা বলছি সুযোগ, গমের সুযোগ ব্যয়। কারণ গম পাচ্ছি আর আমাকে ছেড়ে দিতে হচ্ছে আলু। গমের জন্য আমি আলু পাওয়ার সুযোগটা ছেড়ে দিচ্ছি। এইটা হলো একটি দ্রব্যের সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয় আমাদের অর্থনীতির বেশ কিছু ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইজন্য আরেকটু পরিষ্কার করার জন্য আমি সুযোগ ব্যয়ের প্রকারভেদ নিয়ে একটু তোমাদের জানাতে চাই। সুযোগ ব্যয়ের প্রকারভেদ এখানে ৩ ধরনের। একটা হলো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে ক্রমশ বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? সুযোগ ব্যয় বৃদ্ধি পাবে। তার অর্থ হলো নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহার করে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেলে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে। আমরা চিত্রে এটা দেখবো পরের স্লাইডেই। আমরা এরপরে দেখি ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় কাকে বলে। ক্রমহ্রাসমান বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য আমাদের সর্বোত্তম বিকল্প দ্রব্যের উৎপাদন যে পরিমাণে ছেড়ে দিতে হয় সেটার পরিমাণটা যদি ক্রমশ হ্রাস পায় তাহলে সেটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। এরপরে স্থির সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয় হলো, তাহলে এটা কি হবে? প্রতি ক্ষেত্রে আমার ছেড়ে দেওয়ার পরিমাণটা স্থির থাকবে। অর্থাৎ আমি অতিরিক্ত এক একক উৎপাদন পাওয়ার জন্য কোন একটি দ্রব্যের এর বিকল্প সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদনের পরিমাণ যে ছেড়ে দেওয়া হয়, এই ছেড়ে দেওয়ার পরিমাণটা যদি স্থির থাকে তাহলে এটাকে আমরা বলবো স্থির স্থির সুযোগ ব্যয়। এখানে স্লাইডে একটু ভুল লেখা হয়েছে। এই জায়গাটা একটু ভুল হয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় লিখেছি, এটা হবে আসলে স্থির স্থির সুযোগ। যাই হোক, তোমরা আশা করি এটা করতে পারবা। ভুলটা হয়ে গেছে এটা লেখার সময়। যাই হোক, আমরা এখন ছবির মাধ্যমে পরবর্তী ইতে দেখবো। এখানে ক তে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, খ তে আরেকটা উৎপাদন সম্ভাবনা রেখা এবং গ তে আরেকটা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়েছি। তোমরা ক তে যদি দেখো, ক তে দেখবা এ থেকে বি বিন্দুতে গেলে আমাদের উৎপাদন ওয়াই দ্রব্যের উৎপাদন এই পরিমাণ কমে গেল। এই পরিমাণ কমে গেল ৩০ থেকে ২৮ হলো মনে করো। আর আমাদের এক্স দ্রব্যের উৎপাদন বাড়লো এখান থেকে এতটুকু, মানে ০ থেকে ১ বাড়লো। তাহলে ২ এক এককের জন্য ২ ছেড়ে দিলাম। তার মানে কি ২/১ মানে হলো সুযোগ ব্যয় হলো ২। এখন বি থেকে যদি সি তে যাই তাহলে এক্স এর উৎপাদন হলো ১ থেকে ২ মানে ১ বাড়লো। আর ওয়াই এর উৎপাদন ২৮ থেকে ২৫ এ নেমে আসলো। তার মানে ৩ কমে গেল। তাহলে সুযোগ ব্যয় কত? ৩/১ মানে ৩। তার মানে কি সুযোগ ব্যয় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এরপরে সি থেকে ডি তে গেলে আরেকটু বাড়বে। ডি থেকে ই তে গেলে আরো বাড়বে। তার মানে এইখানে আমরা এক্স এর অতিরিক্ত এককের জন্য ওয়াই ছেড়ে দেওয়ার হারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তার মানে এটা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় ক চিত্রে। আর খ চিত্রে তোমরা দেখো, খ চিত্রের এ থেকে বি তে গেলে আমাদের এক্স এর পরিমাণ 0 থেকে ১ মানে ১ বাড়লো, কিন্তু ওয়াই এর পরিমাণ ৩০ থেকে একদম নেমে আসলো ১৫ এর নিচে, মনে করো এখানে ১৪ তে নেমে আসছে। তার মানে ১৬ কমে গেছে। তাহলে ১৬/১ মানে ১৬। এ থেকে বি তে সুযোগ ব্যয় হলো ১৬, এ থেকে বি বিন্দুতে। আবার বি থেকে সি বিন্দুতে গেলে আমাদের এক্স এর পরিমাণ ১ থেকে ২ মানে ১ বাড়লো, কিন্তু ওয়াই এর পরিমাণ দেখো এখানে আমরা বলেছি এখানে ১৪, ১৪ থেকে নেমে আসলো ১০ নিচে, মানে ধরো এখানে ৮, তাহলে ৬ কমে গেল। ৬ কমে গেল মানে কি ৬/১ মানে ৬, সুযোগ ব্যয় ৬ হয়ে গেল।
তাহলে কমে যাচ্ছে সুযোগ ব্যয়। এবার সি থেকে ডি তে গেলে সুযোগ ব্যয় আরো কমবে, ডি থেকে ই তে গেলে আরো কমবে। এটা হলো ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আর এই গ চিত্রে দেখো এ থেকে বি তে গেলে আমাদের এক্স বাড়ছে ১ আর ওয়াই এখানে ৩০ থেকে নেমে আসছে ২০ আর ২৫ এর মাঝে, মাঝে 7 পয়েন্ট মানে ৭.৫ কমে গেছে। মানে এখানে ২২.৫ ৭.৫ তাহলে 7.5 ভাগ ১ মানে সুযোগ ব্যয় ৭.৫। আবার বি থেকে সি তে গেলে এক্স বাড়ছে ১ কিন্তু ওয়াই কমে যাচ্ছে কত? বি থেকে সি তে যাওয়াতে ২২.৫ থেকে ১৫ মানে এখানেও ৭.৫ তাহলে 7.5 1 ডিভাইড বাই 1 মানে 7.5 সুযোগ বাই তারপরে সি থেকে ডি তে গেলেও 7.5 হবে। এখানে সুযোগ বাই স্থির থাকছে। এই যে বিষয়টা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এই স্থির সুযোগ ব্যয়ের ক্ষেত্রে উৎপাদন সমানটা একদম স্ট্রেট সোজা ডান দিকে নিয়ে যাবে। আর ক্রমহ্রাসমানের ক্ষেত্রে আমাদের মূল বিন্দুর দিকে উত্তল। মূল বিন্দু 0 র দিকে এটা উত্তল। আর এই ক্রমবর্ধমানের ক্ষেত্রে উৎপাদন সমানরেখা মূল বিন্দু থেকে অবতল। কনকেভ এটা কনভেক্স এটা। যাই হোক বুঝতে পেরেছো নিশ্চয়। উৎপাদন সম্ভাবনা রেখা এরকম সাহায্যে আমরা সুযোগ ব্যয়ের এরকম ৩ ধরনের সুযোগ ব্যয়ের ব্যাখ্যা দিতে পারি। চলো যাওয়া যাক পরবর্তী বিষয়ে। পরবর্তী বিষয়টা হলো আমাদের ফান্ডামেন্টাল প্রবলেমস অফ ইকোনমিক্স। ইকোনমি অর্থনীতির মৌলিক সমস্যা কি কি? এখন আমরা কিছু আগেই দেখেছি আমাদের অসীম অভাব, সীমাবদ্ধ সম্পদ। আর এই অসীম অভাব সীমাবদ্ধ সম্পদ দিয়ে আমাদের যে নির্বাচন সমস্যা বাছাই করতে হয় আর সেটা করতে যেয়ে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যাগুলোকে আমরা বলছি মৌলিক অর্থনৈতিক সমস্যা। অসীম অভাব থেকে সীমাবদ্ধ সম্পদ, অসীম অভাবকে সীমাবদ্ধ সম্পদ দ্বারা পূরণ করতে যেয়ে আমরা যে সমস্যাগুলো পড়ি সেটাই হলো অর্থনীতির মৌলিক সমস্যা বা মৌলিক অর্থনৈতিক সমস্যা। আর এই সমস্যাগুলো কি কি? এটা আমাদের অধ্যাপক স্যামুয়েলসন একজন নোবেল পুরস্কার বিজয়ী, তিনি ৩টি প্রশ্নের মাধ্যমে উত্থাপন করেছেন। সেই প্রশ্ন ৩টি কি? প্রথমটি হলো হোয়াট ইজ টু প্রডিউস, হোয়াট ইজ টু প্রডিউস কি উৎপাদন করা হবে। আমরা পরে দেখব এটার ব্যাখ্যাটা। এরপরে হাউ টু প্রডিউস কিভাবে উৎপাদন করা হবে। নেক্সট ফর হোম কার জন্য বা কাদের জন্য উৎপাদন করা হবে, ফর হোম টু প্রডিউস। এই ৩টি প্রশ্নের মাধ্যমে স্যামুয়েলসন অর্থনীতির মৌলিক সমস্যাগুলির ব্যাখ্যা কিভাবে দিয়েছেন আমরা সেটা দেখি। প্রথমটাই হলো কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস। এটার মধ্যে যে বিষয়টা সেটা হলো সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে কোন কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে তা নির্ধারণ করা প্রতিটি সমাজের প্রথম অর্থনৈতিক সমস্যা। আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে এটা দেখি। আমরা এর আগেই দেখলাম গম এবং আলুর উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখার সঙ্গে পরিচিত হয়েছি কাজে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যেখানে আমরা এ এম এন বি এই বিন্দুগুলোতে কি দেখাচ্ছি, এ বিন্দুতে 0x মানে 0 গম আর ও এ পরিমাণ আলু। এম বিন্দুতে আমরা দেখাচ্ছি OX1 পরিমাণ গম আর ও ওয়াই পরিমাণ আলু। এন বিন্দুতে দেখাচ্ছি OX2 পরিমাণ গম ও ওয়াই2 পরিমাণ আলু। আর বি বিন্দুতে দেখাচ্ছি OB পরিমাণ গম আর 0 পরিমাণ আলু। এখন একজন চাষি তার জমিতে কি করবেন, এ বিন্দুতে উৎপাদন করবে নাকি এম বিন্দুতে করবে নাকি এন বিন্দুতে করবে এন বি বিন্দুতে করবে, তাকে এই সিদ্ধান্ত নিতে হয় কোনটি করবে কি পরিমাণে করবে। এই যে কি কি দ্রব্য কি পরিমাণে উৎপাদন করা হবে এটা নির্ধারণ করাটাই হলো আমাদের এই কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। এটা যেমন আমি একটা চাষীর ক্ষেত্রে বললাম, রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা করি তাহলে রাষ্ট্রের আমরা যারা নেতৃত্বে থাকছেন, রাষ্ট্র পরিচালনা যারা তাদের চিন্তা খাদ্য বেশি না বস্ত্র, যদি তাদেরকে সম্পদের বর্ণনা খাদ্য আর বস্ত্রের মধ্যে, খাদ্য পিছনে কত বস্ত্রের পিছনে কত, অথবা অস্ত্র এবং বস্ত্রের মধ্যে কোনটা, ঔষধ এবং তোমার শিক্ষার মধ্যে কোনটা, এই যে কোনটার জন্য কতটুকু সম্পদের ব্যবহার হবে, কোনটা কি পরিমাণ উৎপাদন করা হবে, এটাই হলো আমাদের অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। আমরা এখন যাব পরবর্তী বিষয়টাতে, হাউ টু প্রডিউস বা কিভাবে উৎপাদন করা হবে। এই হাউ টু প্রডিউস বা কিভাবে উৎপাদন করার বিষয়টা হলো আসলে উৎপাদন কৌশল নির্বাচন করা। অর্থাৎ সমাজকে বেছে নিতে হবে কোন কৌশলে উৎপাদন করা যায়। আমরা এখানে নিয়েছি উৎপাদন কৌশল বলতে শ্রমনিবিড় আর একটা হলো মূলধন নিবিড়। শ্রমনিবিড় উৎপাদন কৌশলকে বলছি যেখানে বেশি শ্রম
কম মূলধন ব্যবহার করা হয় যে কৌশলে, আর মূলধন নিবিড় মানে যেখানে কম শ্রম বেশি মূলধন ব্যবহার করা হয়। এইটা হলো মূলধন নিবিড়, ক্যাপিটাল ইনটেনসিভ আর লেবার ইনটেনসিভ। এটা বোঝানোর জন্য আমরা এখানে একটা চিত্রে একটা রেখা নিয়েছি, সম উৎপাদন রেখা বলা হয়, আইসো কোয়াড কার্ভ, সংক্ষেপে আইকিউ। এই রেখা তোমরা পরবর্তী উৎপাদন তত্ত্বের অধ্যায়ে দেখতে পাবে। আমি এখানে জাস্ট এটার একটা সংজ্ঞা দিয়ে নিচ্ছি বা পরিচয় দিচ্ছি। সম উৎপাদন রেখা মানে একই পরিমাণ উৎপাদন নির্দেশকারী রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের পরিমাণ এক, কিন্তু উপকরণের পরিমাণগুলো ভিন্ন ভিন্ন। অর্থাৎ আমরা একটা জমিতে মূলধন বেশি নিয়োগ করে শ্রম কম দিয়ে যে পরিমাণ ধান পাবো, শ্রম কম দিয়ে মূলধন শ্রম বেশি নিয়োগ করে মূলধন কম দিয়ে সেই পরিমাণই ধান পেতে পারি। এভাবে বিভিন্ন শ্রম এবং মূলধনের বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে আমরা যদি একই পরিমাণ উৎপাদন পাই, আর সেই শ্রম মূলধনের সংমিশ্রণগুলো আমরা যে রেখাতে দেখাই, সেই রেখাটাকে বলা হয় সম উৎপাদন রেখা। এখানে আমাদের একটি সম উৎপাদন রেখা, এটা নির্দিষ্ট একটা পর্যায়ের উৎপাদন, মনে করো 50 মণ ধান দেখাচ্ছে এই রেখাটা, কিন্তু এই 50 মণ ধানের জন্য আমি এম বিন্দুতে ওকে 1 পরিমাণ মূলধন আর শ্রম হলো OL1 পরিমাণ ব্যবহার করতে পারি। আবার এন বিন্দুতে ওকে 2 পরিমাণ মূলধন এবং OL2 পরিমাণ শ্রম ব্যবহার করি। এখানে মূলধন বেশি শ্রম কম। এইটাকে আমরা এই যে একটা রশ্মির ঢাল দ্বারা প্রকাশ করতে পারি, ওয়ে রশ্মির ঢাল। ওয়ে রশ্মির এই রেখাটা অনেক বেশি খাড়া, মানে এখানে ক্যাপিটাল বেশি, লেবার কম আছে। আবার দেখো এন বিন্দুতে যে রশ্মি, এই রশ্মিটা কম খাড়া, এখানে আবার এই দিকে চলক যেটা, এল এর পরিমাণ বেশি, কে এর পরিমাণ কম। তার মানে আমরা এই বেশি খাড়া রেখা মানে হলো লম্ব অক্ষে যে উপাদান, সেই উপাদান নিবিড়, অর্থাৎ এটা মূলধন নিবিড়। আর ভূমির দিকে ঢালু যেটা, অর্থাৎ কম খাড়া যেটা, তাহলে তার মানে ভূমির দিকে যে উপাদান তার পরিমাণটা বেশি, অর্থাৎ এটা হলো শ্রমনিবিড়। এভাবে আমরা উৎপাদন কৌশল এই রশ্মি এঁকেও বুঝাতে পারি। বিভিন্ন রশ্মি যত বেশি খাড়া হবে সেটা তত বেশি মূলধন নিবে, মানে এই লম্ব অক্ষে যদি আমি মূলধন দেখাই তাহলে মূলধন নিবি, আর যত কম খাড়া হবে সেটা তত বেশি শ্রম নিবে। এখন সমাজকে ঠিক করতে হবে যে এই ওয়ে কৌশল বেছে নিবে নাকি ওবি কৌশল বেছে নিবে, অর্থাৎ মূলধন নিবিড় কৌশল নাকি শ্রমনিবিড় কৌশল। এটা অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা। যেহেতু আমাদের শ্রম এবং মূলধন দুটাই সীমাবদ্ধ, আবার উৎপাদন করতে হবে, অসীম অভাব পূরণ করতে হবে, তাহলে কোনটা কি পরিমাণে করবো, কোন কৌশল অবলম্বন করবো। এরপরে আসি, ফর হোম টু প্রডিউস, কার জন্য উৎপাদন করা হবে। কার জন্য উৎপাদন করা হবে বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা মূলত আসলে এই যে উৎপাদন হচ্ছে, উৎপাদনের এই উৎপাদিত পণ্য বন্টনটা কিভাবে হবে, ভাগাভাগিটা কি হবে উৎপাদনের উপকরণের মধ্যে। উৎপাদনের আমাদের 4টা উপাদান আছে। শ্রমের জন্য মজুরি দিতে হয়, তাহলে মজুরি কত হবে। তারপরে ভূমি আছে, ভূমির জন্য খাজনা কত হবে। তারপরে মূলধন আছে, মূলধনের জন্য সুদ কত হবে। এবং উদ্যোক্তা আছে, উদ্যোক্তার জন্য মুনাফা কত। তাহলে উৎপাদনের 4টা উপকরণ, 4 জনের মধ্যে আমরা এই উৎপাদনের উৎপাদিত পণ্যের ভাগটা কিভাবে করব, কিভাবে করলে সবার প্রয়োজন মিটবে। আবার আরেকটা বিষয় যে এখানে উম উৎপাদনের যে, তার মানে উৎপাদনের উপকরণের মধ্যে আমরা আয়ের বন্টনটা কেমন হচ্ছে, উৎপাদন করে যে আয় হলো এই আয়ের বন্টনটা কেমন হচ্ছে। তার মানে কার জন্য উৎপাদন করা বলতে আমরা আয়ের বন্টন কেমন হবে সেটা বুঝাতে পারি। কিভাবে বা ইটা হবে, অর্থাৎ শ্রমের মূল্য কিভাবে পরিশোধ করা হবে, কি দামে দেওয়া হবে শ্রমের জন্য। ভূমির খাজনা মানে ভূমির দাম, ভাড়া, ঘর ভাড়া বা জমির ভাড়া কিভাবে ঠিক হবে। মূলধনের সুদ কত দিতে হবে, বা উদ্যোক্তা তার ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা কত পাবে। পাশাপাশি এটাও একটা প্রশ্ন যে ভোক্তারা ভোগ করতে পারবে কে কতটুকু কিভাবে, কে কিভাবে কতটা ভোগ করবে, অর্থাৎ ভোক্তাদের কাছে পণ্যটা কিভাবে যাবে, তারা কি দামে পাবে, কে কোন পরিমাণ ভোগ করতে পারবে। তাহলে এটাও তো একটা অর্থনৈতিক সমস্যা। তার মানে উৎপাদিত পণ্যের বন্টন ভাগাভাগিটা, যেমন উপকরণের মধ্যে আয় হিসাবে বন্টিত হবে কিভাবে, আবার ভোক্তাদের মধ্যে কে কি পরিমাণে কতটুকু ভোগ করতে পারবে সেটা নির্ধারিত হবে কিভাবে। এটা হলো অর্থনীতির তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। আর আমরা যদি বিশ্লেষণ করি আসলে আমাদের দৈনন্দিন জীবনের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে, তাহলে এই যে 3টা প্রশ্নের কথা বলে, কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করব, কিভাবে করব, এবং বন্টন ভাগাভাগি কি হবে, এই হলো আমাদের সমস্যা। আর এইটা নিয়েই আমাদের সামনের অর্থনীতির যত তত্ত্ব এসেছে এবং যত আমাদের পড়াশোনা হবে, এই 3টা প্রশ্ন সমাধান খুঁজতে যাই। এখন আমরা
আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। মূলত এই যে গুলোর কথা বলা হলো, মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে হতে পারে বা সমাধানের আ পদ্ধতি কি হবে? এটা ঠিক মানে করতে যেয়ে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমাদের আ সারা বিশ্বে গড়ে উঠেছে। সেইগুলোকে আমরা বলছি এভাবে উৎপাদন, আয় বন্টন ও ভোগের পদ্ধতিগত নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠা আর্থসামাজিক যে কাঠামো তাকেই বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। আর সারা বিশ্বে এটা গড়ে উঠেছে কত প্রকারের? আমরা দেখতে পাবো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে দেখতে পাবো সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে দেখবো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে দেখবো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তো চলো যাওয়া যাক এই ব্যবস্থাগুলো, অর্থনৈতিক ব্যবস্থাগুলো কোনটা কি, বৈশিষ্ট্য কি এটা জেনে নিই। ১ম এ আসি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিস্ট ইকোনমি। গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি বলা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানার অধীনে ব্যক্তিগত উদ্যোগে মুনাফার উদ্দেশ্যে উৎপাদন এবং চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ায় উপকরণ এবং উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ হয়। সেই অর্থনৈতিক কাঠামো, সেই আর্থসামাজিক কাঠামোকে আমরা বলছি পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। মূলত এখানে আমরা ব্যক্তি মালিকানার অধীনে ব্যক্তিগত উদ্যোগকে মুনাফার উদ্দেশ্যে যে উৎপাদনের কথা বলছি। আসলে আমরা আমাদের চারপাশে তো তাই দেখি। কৃষক তার নিজস্ব জমিতে নিজের উদ্যোগে উৎপাদন করছে এবং উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। কিংবা ধরো একজন উম বস্ত্রকলের মালিক তার নিজস্ব উদ্যোগে কাপড় উৎপাদন করছেন এবং নিজস্ব মালিকানায় এবং মুনাফার উদ্দেশ্যে করছেন। আবার আমাদের চারপাশে যে দ্রব্য সামগ্রী আমরা কেনাবেচা করছি ধান, চাল, কাপড়, তেল এগুলোর দাম চাহিদা যোগানের মাধ্যমে ক্রিয়া প্রতিক্রিয়ায় নির্ধারিত হচ্ছে। আবার উপকরণের দাম, শ্রমের মজুরি নির্ধারিত শ্রমের চাহিদা যোগান দেওয়ায়। তো এই যে ব্যাপারগুলো অর্থনীতির এই যে কর্মকাণ্ড এইভাবে চলছে, যে অর্থনৈতিক ব্যবস্থায় এটা এই ধরনের এভাবেই সিদ্ধান্ত গৃহীত হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড চলে তাকে আমরা বলছি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এখন এই বৈশিষ্ট্যগুলিকে আমরা যদি সার কথা আসি, সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকবে। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার কারখানা এইরকম ব্যক্তিগত সম্পদের ব্যক্তিগত মালিকানা। ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন। অর্থাৎ আমি ইটভাটা দিলাম, হ্যাঁ? আমার নিজস্ব উদ্যোগে। কিংবা একটা পুকুর খনন করে মাছ চাষ করলাম ব্যক্তিগত উদ্যোগে। এটাকে বলা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন। তারপর কি? মুনাফার উদ্দেশ্যে উৎপাদন। লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। আর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ওই যে চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় দাম নির্ধারিত হবে। কোন জিনিসের দাম বাড়তেও পারে, কমতেও পারে। সেটা নির্ভর করে চাহিদা এবং যোগান কেমন। যদি চাহিদার তুলনায় যোগান বেশি হয়ে থাকে দাম কমে যাবে। আবার চাহিদার তুলনায় আ যোগান কম হলে দাম বেড়ে যাবে। এইটাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয়। এটা কেউ নির্ধারণ করে দিচ্ছে না। কেউ এসে বলছে না যে ধান এই দামে বিক্রি করো বা পাট এই দামে বিক্রি করো, কাপড় এই দামে বিক্রি হবে, গাড়ি ভাড়া এই হবে। কেউ বলে দিচ্ছে না। কেউ বলে দিবে না। এই ধরনের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হলো এটাকে বলছি আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আর এখানে ভোক্তার স্বাধীনতা। ভোক্তার স্বাধীনতা বলতে যেটা বোঝানো হচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে, দাম জানা আছে। এখন যে যে দামে যে পরিমাণ দ্রব্য ভোক্তা কিনতে চায় সে কিনতে পারে। সে কোন ব্র্যান্ডের ফ্রিজ কিনবে, কোন ব্র্যান্ডের মোটরসাইকেল কিনবে এটা তার স্বাধীনতা আছে। কিংবা কাপড় কিনতে যেয়ে দামাদামি করে পছন্দসই কাপড় কিনতে পারবে। এইটা হলো ভোক্তার স্বাধীনতা। ভোক্তা এটা নির্ভর করে তার সামর্থ্য কেমন আছে, বাজারে দাম কেমন আছে, তার প্রয়োজন কোনটা আছে এগুলো। এরপরে আসছে সরকারি হস্তক্ষেপ মুক্ত। সরকার ভোক্তার ভোগেও যেন হস্তক্ষেপ করবে না। তুমি এটা ভোগ করো, ওটা করো না। এই দামে এটা কিনতে হবে এরকম যেমন করবে না। পাশাপাশি উদ্যোক্তাকেও বলবে না তুমি এই দ্রব্য উৎপাদন করো না, তুমি ইটভাটা দিও না, তুমি কলার বাগান করো না বা তুমি তুলা চাষ করো বা গম উৎপাদন করো তোমার জমিতে অথবা এইখানে কাপড়ের কল দেওয়া যাবে না। এই ধরনের কোন হস্তক্ষেপ সরকার করবে না। যে অর্থনৈতিক ব্যবস্থায় সেটাই হলো পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। মূলত সারা বিশ্বে আসলে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বর্তমানে পুরোপুরি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী আসলে নেই। তারপরেও প্রথমত ইউরোপীয় দেশগুলো ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন এগুলোতে আসলে একসময় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় এবং এখনো বলা যায় পুঁজিবাদী যুক্তরাষ্ট্র, কানাডা কিংবা জাপান এগুলোতে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় আছে।
তবে কোনো কোনো ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ আছে। এই কারণেই পুরাপুরি পুঁজিবাদী বা ধনতান্ত্রিক আমরা বলতে পারি না। এরপরে আসি সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা, সোশ্যালিস্ট অর কমান্ড ইকোনমি। এই অর্থনৈতিক ব্যবস্থার ধারণাটা মূলত পাওয়া যায় কার্ল মার্কসের লেখা একটা বই, ডাস ক্যাপিটাল। তিনি পুঁজিবাদের সমালোচনা করতে যেয়ে, পুঁজিবাদী অর্থনীতির ত্রুটি বিচ্যুতিগুলো ব্যাখ্যা করতে যেয়ে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা ধারণা তিনি প্রদান করেন। আর সেই সমাজ ব্যবস্থাটা কেমন? যে আর্থসামাজিক কাঠামোতে রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানার অধীনে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উৎপাদন, বন্টন ও ভোগ পরিচালিত হয়, তাকে বলা হয় সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থনীতি। সবকিছু রাষ্ট্রীয় মালিকানায়, ব্যক্তিগত মালিকানায় কিছু থাকবে না। উৎপাদন যা কিছু হবে ব্যক্তি মালিকানায়। ভোগ কে কতটা করবে এটা রাষ্ট্র কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে ঠিক করে দিবে। এই যাবতীয় ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থায় সেটা হলো সমাজতান্ত্রিক অর্থনীতি। সরকারি স্কুল কলেজ, সরকারি কলকারখানা, সরকারি গাড়ি ঘোড়া সবকিছু সরকারি। এইরকম যে ব্যবস্থাটা, এটা হলো সমাজতান্ত্রিক। যদিও আমরা আমাদের চারপাশে এমনটা দেখি না। আছে সরকারি প্রতিষ্ঠান কিন্তু সবকিছু নয়। কিন্তু এমন দেশও ছিল একসময়, আছে। যেমন সোভিয়েত রাশিয়াতে ১ম রুশ বিপ্লবের মাধ্যমে ১৯১৭ সালে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯০ এর দিকে এসে সেটা ভেঙে গেছে। সোভিয়েত রাশিয়ার পথ ধরে সেই সময়ে যখন সোভিয়েত রাশিয়াতে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠল, অর্থনৈতিক ব্যবস্থা, তার সাথে, সাথে পূর্ব ইউরোপে বেশ কিছু দেশে হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, আ প পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি এখন নেই। পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি মিলে এখন জার্মানি। এই দেশগুলোতে ছিল। আবার আমাদের আ চায়নাতে এখন নাই। চায়নাতে সমাজতন্ত্রই ছিল। কিন্তু চায়নাতে এখন বাজার অর্থনীতির ব্যাপক সম্পৃক্ত হয়ে গেছে চায়না। ফলে চায়নার অর্থনীতিকে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি বলতে পারি না। উত্তর কোরিয়াতে আছে। আবার ওদিকে কিউবাতে, ঠিক যুক্তরাষ্ট্রের পাশাপাশি কিউবা। তোমরা ফিদেল ক্যাস্ট্রোর নাম শুনেছ। সেই কিউবাতে আছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। যেখানে বৈশিষ্ট্য কি? যেখানে আমরা দেখব সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। সেখানে ব্যক্তিগত জমি, ব্যক্তিগত কলকারখানা বলতে কিছু থাকবে না। রাষ্ট্রীয় উদ্যোগ উৎপাদন। অর্থাৎ আ ধান বলো, অর্থাৎ কৃষি পণ্যই বলো আর শিল্প পণ্যই বলো। সবকিছু উৎপাদিত হবে রাষ্ট্রীয় উদ্যোগে, রাষ্ট্রীয় পরিচালনা, এবং তার জন্য থাকবে একটা কেন্দ্রীয় পরিকল্পনা। কেন্দ্রীয় একটা অথরিটি থাকবে, কর্তৃপক্ষ হবে, তারা বার্ষিক বা পঞ্চবার্ষিক বা আরো আম আ লম্বা ১৫ বছর মেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে দেশে কোথায় কি শিল্প কারখানা স্থাপন করতে হবে, কোথায় কৃষি খামার কিরকম হবে, এই সবকিছু ঠিক করবে তারা। এবং এখানে উৎপাদনের উদ্দেশ্য মুনাফা নয়, সামাজিক কল্যাণ। মুনাফার উদ্দেশ্যে উৎপাদন হবে না। জনগণের প্রয়োজন কি, কতটুকু খাদ্য দরকার, কতটুকু বস্ত্র দরকার, শিক্ষার জন্য কি করতে হবে, এইসব প্রয়োজনের কথা ভেবে কেন্দ্রীয় কর্তৃপক্ষ, রাষ্ট্রই এটা সবকিছু করবে। ভোক্তার স্বাধীনতা অনুপস্থিত। অর্থাৎ তুমি চাইলেই যেকোনো ব্র্যান্ডের গাড়ি কিনবা, যেকোনো ব্র্যান্ডের ফ্রিজ কিনবা, যেকোনো ব্র্যান্ডের টিভি কিনবে। এই সুযোগটা সেখানে নেই। বরং যেটা আছে, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে। শিক্ষা শেষে কর্মসংস্থান হচ্ছে, কাজ পাচ্ছি। আমাকে একটা নির্দিষ্ট মজুরি বেতন দেওয়া হচ্ছে। এই বেতন দিয়ে আমাকে নির্ধারিত দামে জিনিস কিনতে হবে। সরকারি বিভিন্ন বিক্রয় কেন্দ্র আছে, সেখান থেকে কিনে নিতে হবে। এবং আমার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে থেকে সরকারি আ বিভিন্ন প্রতিষ্ঠানের এ এ এ দ্রব্য সামগ্রী আমরা কিনব। সরকারি গাড়ি, সরকারি হাসপাতাল, সরকারি স্কুল কলেজ সবকিছু। এরপরে সরকারি নিয়ন্ত্রণ সবকিছুতে। আশা করি বুঝতে পেরেছ সমাজতান্ত্রিক অর্থনীতি বিষয়টা। এরপরে আসি মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি মানে দুটার মিশ। অর্থাৎ সরকারি মালিকানাও থাকবে, ব্যক্তিগত মালিকানাও থাকবে। আমরা সংজ্ঞাতে আ যে আর্থ-সামাজিক কাঠামোতে রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন পরিচালনা হয়, তাকে মিশ্র অর্থনীতি বলছি। বৈশিষ্ট্য, এখানে সম্পদের রাষ্ট্রীয় ব্যক্তিগত মালিকানা থাকবে। এখানে ব্যক্তিগত উদ্যোগের পাশে রাষ্ট্রীয় উদ্যোগ থাকবে। এখানে কেন্দ্রীয় পরিকল্পনাও থাকবে যেহেতু রাষ্ট্রীয় উদ্যোগ আছে। এখানে মুনাফাও থাকবে। অর্থাৎ যেহেতু ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন পরিচালিত হবে, মুনাফার উদ্দেশ্যে উৎপাদন হবে। আবার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাও থাকবে। তবে এখানে ভোক্তার স্বাধীনতাও আছে। তবে এখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণও থাকবে। সরকারের নিয়ন্ত্রণও থাকবে। এই কথাটা আমি এখানে আ আনা হয় নাই। এই পয়েন্টটা তোমরা যুক্ত করে নিও। রাষ্ট্রের বা সরকারের নিয়ন্ত্রণ থাকবে। কিভাবে? হস্তক্ষেপ থাকবে। হস্তক্ষেপটা কিরকম? আমরা মাঝে, মাঝেই দেখি সরকার ধানের সর্বোচ্চ দাম বেঁধে দিচ্ছে। সর্বোচ্চ দাম বেঁধে দিচ্ছে। কারণ আ স সরি সর্বনিম্ন দাম বেঁধে দিচ্ছে। কারণ ধানের উৎপাদন এত বেশি হয়ে গেছে যে ধানের দাম বাজারে কমে গেছে। যোগান বেড়ে যাওয়ার কারণে।
চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার বলল এই ধানের সর্বনিম্ন দাম হলো 800 টাকা মণ। এবং সরকার শুধু বললই না, সরকার সরকারি ক্রয় কেন্দ্রের মাধ্যমে কেনাও শুরু। তখন ব্যক্তিগত যারা ব্যবসায়ীরা তারাও কিনবে সেরকম দামে। আবার কখনো, কখনো সরকার সর্বোচ্চ দাম বেঁধে দেয়। যেমন বাস ভাড়া, মাইল পার মাইল একটা রেট করে দেয়। যাতে করে আ আ জ্বালানি তেলের মূল্য বাড়ার কারণে ইচ্ছামত ভাড়া বাড়াতে না পারে। এভাবে সরকার অনেক সময় আ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে কখনো, কখনো হস্তক্ষেপের মধ্যে নিয়ন্ত্রণ করে, উৎপাদন নিয়ন্ত্রণ করে ইত্যাদি আছে। সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ করতে চায়, এরকম আছে। এটা হলো মিশ্র অর্থনীতি। বাংলাদেশ মিশ্র অর্থনীতি, ভারত মিশ্র অর্থনীতি কিংবা শ্রীলঙ্কা মিশ্র মিশ্র অর্থনীতি। এরকম দেশ পৃথিবীতে অনেক দেশই আছে মিশ্র অর্থনীতি। এরপরে আসি ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির মূল ব্যাপারটাই হলো আমাদের আর্থসামাজিক কাঠামোতে কোরআন এবং সুন্নাহর বিধিবিধান দ্বারা উৎপাদন, ভোগ এবং বন্টন পরিচালিত হয়। কোরআন এবং সুন্নাহতে যে নীতি আদর্শের কথা বলা আছে তার মাধ্যমে চালাতে হবে। আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো দিকে আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করা হয়। অর্থাৎ আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ সবকিছুর উপরে। আল্লাহ সর্বময়। এটা হলো সার্বভৌমত্ব। আর এখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা আছে। তবে বলা হয়ে থাকে এটা হলো আমার অস্থায়ী মালিকানা। এর প্রকৃত মালিক আল্লাহ। আমাকে শুধু ভোগের একটা অধিকার সরকার আল্লাহ সাময়িকভাবে দিয়েছে। এটা একসময় আমার থাকবে না। এই এ এই বিষয় এরপরে ইসলামী শরীয়ত কোরআন এবং হাদিসে যে আইন কানুন বলা আছে সেই বিধিবিধান মেনে ইসলামী শরীয়ত আছে। সেই শরীয়ত মোতাবেক অর্থনীতি চলবে। এখানে হারাম হালালের ব্যাপার আছে। সুদ হারাম। কিংবা দ্রব্য বেশ কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো হারাম। আর নিষিদ্ধ। হারাম মানে নিষিদ্ধ। আর হালাল যেগুলো আমরা খেতে পারি, যেগুলো আমি ব্যবহার করতে পারি, যেগুলো ভোগ করতে পারি, আ অ্যা এই ব্যবসা-বাণিজ্য আমি করতে পারি, এটা হলো হালাল ইসলামের বিধান অনুযায়ী। মুনাফা উপস্থিত। যেহেতু এখানে ব্যক্তিগত উদ্যোগ আছে, ব্যবসাকে এখানে বলা হচ্ছে হালাল, কাজেই মুনাফা এখানে থাকবে। আর সুদমুক্ত অর্থনীতি। সুদকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। হারাম বলা হচ্ছে এই সুদমুক্ত অর্থনীতি। এই হলো আমাদের ইসলামিক অর্থনীতির বৈশিষ্ট্য। এখন এই যে অর্থনৈতিক ব্যবস্থাগুলোর কথা বললাম, কোন অর্থনীতিতে কিভাবে এই আমাদের মৌলিক সমস্যাগুলোর সমাধান করা হয়? সেটা এখন একটু দেখি। শুরুতেই আমরা দেখি পুঁজিবাদী অর্থনীতিতে কি করা হয়? পুঁজিবাদী অর্থনীতিতে বাজারে চাহিদা যোগানের ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে সবকিছু ঠিক হবে। কিভাবে? এই যে দ্রব্যের দাম আমরা বললাম উৎপাদিত পণ্য কিভাবে ভাগ হবে? যেমন শ্রমের মজুরি কি হবে? তাহলে শ্রমের যোগান চাহিদা কেমন? শ্রমের যোগান যদি বেশি হয় তাহলে দাম কম হবে অর্থাৎ মজুরি কম হবে। আবার শ্রমের চাহিদা যদি বেশি হয় যোগানের তুলনায় তাহলে দাম বেশি হবে অর্থাৎ মজুরি বেশি পাওয়া যাবে। যেমন আমরা দেখছি এখন আমাদের বাংলাদেশেই বিভিন্ন কৃষি ক্ষেত্রে বিশেষ করে শ্রমের যোগান কমে গেছে। কারণ শ্রমিকরা অনেকে শহরমুখী হয়েছে, কলকারখানায় কাজ করছে কিংবা যে এখন অটো চার্জার চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে। ফলে কৃষি শ্রমিকের সংখ্যা কমে যাওয়াতে সরবরাহ কমে যাওয়াতে কৃষি শ্রমিকের দাম বেড়ে গেছে। আমরা দেখি যে বিভিন্ন অঞ্চল থেকে আরেক অঞ্চলে অ্যা এই কৃষি কৃষি শ্রমিকরা আ যাচ্ছে ধান কাটার মৌসুমে। কারণটা হলো দাম বেড়ে গেছে। তার মানে চাহিদা যোগানের মধ্যে শ্রমের মজুরি নির্ধারিত হচ্ছে। আবার দেখো মূলধনের সুদ কিভাবে নির্ধারিত হবে? মূলধনের সুদ ব্যাংক যদি বেশি, বেশি ঋণ দিতে পারে, যোগানটা বেশি হয় অর্থের যোগান। আ আর সেই তুলনায় চাহিদা কম হলে তো সুদের হার কম হবে। আবার যদি আমাদের যতটা বিনিয়োগের জন্য যত অর্থ দরকার ঋণ হিসাবে যোগান তো তার তুলনায় কম, তাহলে সুদের হার বেড়ে যাবে। আবার দেখো ভূমির খাজনা। ভূমির খাজনা মানে জমির ভাড়া। আমি কারো জমি ব্যবহার করলে তার বিনিময়ে তাকে যা দিতে হবে। এটা হলো জমির খাজনা। এখন দেখো আ আমরা উম য যদি দেখি এই শহর অঞ্চলে বলি যে দোকান ঘরের ভাড়া আমি নিতে চাই। তাহলে চাহিদা বেশি হলে ভাড়া বেশি হয়। আর চাহিদা কম হলে ভাড়া কম হয়। তার মানে চাহিদা যোগানের মাধ্যমে আমাদের ভূমির খাজনাও নির্ধারিত হচ্ছে। আর উদ্যোক্তার মুনাফা, উদ্যোক্তা কোন দ্রব্য উৎপাদনে যদি উদ্যোক্তার সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে কি হলো? আমাদের যা দরকার তার থেকে বেশি। চাহিদা তুলনায় যোগান বেশি। তখন মুনাফার অংশটাও কমে যাবে। সে ১ম দিকে গ্রামীণ ফোন যখন ১ম আসলো তখন তারা অনেক কল রেট অনেক বেশি ছিল। মুনাফা অনেক বেশি করেছে। কিন্তু পরবর্তীতে যখন টেলিটক আসলো, সিটিসেল তো আরেকটু আগে আসছিল। তারপরে তোমার এই এয়ারটেল আসলো, বাংলালিংক আসলো। এইগুলো আসাতে কি হলো? মার্কেট শেয়ারটা ছড়িয়ে গেল। ফলে তাদের কল রেট কমাতে বাধ্য হলো সবাই এবং মুনাফার যে অবস্থা ছিল সেটাও কমে গেছে। উচ্চ অবস্থা ছিল সেটা কমে গেছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? উদ্যোক্তার যোগান বেড়ে গেল, চাহিদার তুলনায় যোগান বেড়ে গেলে দাম কমে মুনাফা কমে যাবে।
আর এভাবেই আমাদের এই ব্যবস্থাকে আমরা বলছি দাম ব্যবস্থা, প্রাইস মেকানিজম, এই চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। আর এখানে যদি সরকার হস্তক্ষেপ না করে তাহলে এইভাবেই শ্রমের মজুরি, ভূমির খাজনা, মূলধনের সুদ এবং উদ্যোক্তার মুনাফা নির্ধারিত হবে। এমনকি ভোগের ক্ষেত্রেও তাই, কে কোন দামে কতটুকু ভোগ করবে বাজারে নির্ধারিত হবে। সুতরাং পুঁজিবাদী অর্থনীতি হলো বাজার অর্থনীতির পুঁজি বিশ্বাসী, বাজার অর্থনীতির উপর বিশ্বাসী। আর নিয়ন্ত্রিত অর্থনীতির মধ্যে যে ঘটনাটা হচ্ছে সবকিছুই করবে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কর্তৃপক্ষ কোন জিনিস কি দামে বিক্রি হবে, কোন বেতন কত হবে, শ্রমিকের মজুরি কত হবে, এটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে। ফলে আমার চিকিৎসা সেবা নিতে যাব হাসপাতালে, আমাকে ফি কত দিতে হবে এটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ ঠিক করবে, বাজার নয়। যেহেতু এখানে মুনাফার উদ্দেশ্য উৎপাদন হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসবো মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি মানেই হলো এখানে দুটার মিক্সচার থাকবে, অর্থাৎ বাজারে চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারণের প্রক্রিয়াও থাকবে, দাম ব্যবস্থাও থাকবে, আবার সরকারি হস্তক্ষেপও থাকবে। সরকারি হস্তক্ষেপ থাকবে অর্থাৎ এই যে সমস্যাগুলো, মৌলিক সমস্যার যে কথাগুলো বলা হয়েছে, কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন হবে, কিভাবে করা হবে, উৎপাদন কৌশল কি হবে, এই সবকিছু বাজারে নির্ধারিত হবে, আবার কখনো কখনো সরকার। আমরা পুঁজিবাদী অর্থনীতিতে বলতে যে এই কথাগুলো একটু হয়ে স্লিপ করে গেছে, সেটা হলো যে চাষী কোন দ্রব্যটা উৎপাদন করবে, কোন দ্রব্য কি পরিমাণে উৎপাদন করবে, এটা কিভাবে ঠিক হবে, বাজারে যেটাতে সে দাম ভালো পাবে। যদি দেখা যায় গমের দাম ভালো পাচ্ছে কিন্তু আলুর দাম ভালো পাচ্ছে না, বাজারে আলুর দাম ভালো পাওয়া যায়, তাহলে কি হচ্ছে, গম বেশি উৎপাদন করবে, আলু কম উৎপাদন করবে। তাহলে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করবে সেটা কি কোথায় ঠিক হচ্ছে, বাজারে। সরি সরি, এটাকে আমরা বলছি পুঁজিবাদী অর্থনীতি। এরপরে আসি, তাহলে সরকারি হস্তক্ষেপ থাকবে মিশ্র অর্থনীতিতে, এবং শ্রমের মজুরি, ভূমির খাজনা, মূলধনের সুদ, উদ্যোক্তার মুনাফা এই বাজার অর্থনীতিতে চাহিদা যোগানের মাধ্যমে নির্ধারিত হবে। মিশ্র অর্থনীতিতে আবার সরকারের হস্তক্ষেপ। সরকারি হস্তক্ষেপ মানে সরকার কৃষিক্ষেত্রে যেমন ভর্তুকি দেয়, এটা এক ধরনের হস্তক্ষেপ। ভর্তুকি দিয়ে কৃষকদের উৎপাদনে উৎসাহিত করছে। যন্ত্রপাতি, সেচ যন্ত্র বা তোমার ফসল কাটার যন্ত্র ইত্যাদি কেনার জন্য ভর্তুকি, সাবসিডি দিচ্ছে, এটা এক ধরনের হস্তক্ষেপ। মুক্তভাবে কাজ করার ক্ষেত্রে মুক্ত রাখছে না, ফ্রিলি কাজ করার সুযোগ থাকছে না, সহযোগিতা করছে আরো। এই যে বিষয়গুলো, এগুলো হলো সরকারের হস্তক্ষেপ। এরপরে আসি ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি কোরআন ও সুন্নাহর বিধান অনুযায়ী চলবে। দাম ব্যবস্থা অর্থাৎ চাহিদা যোগানের মাধ্যমে হবে। তবে এখানে শ্রমের মজুরি, ভূমির খাজনা এবং মুনাফা নির্ধারিত হবে বাজারে এবং কোরআন সুন্নাহর আলোকে, কিন্তু সুদ নাই। অর্থাৎ আমরা মূলধনের যে সুদের কথা বলছি সেটা এখানে অনুপস্থিত। আশা করি বুঝতে পেরেছ। একটু বলে নিই, ইসলামী অর্থনীতিতে উৎপাদন কি হবে, এখানে হালাল হারাম দ্বারা ঠিক হবে, যে এটা উৎপাদন করা হারাম, মদ উৎপাদন করা যাবে না, হারাম। আবার যেগুলো হালাল বলা আছে সেগুলো হালাল হিসাবে সেগুলো উৎপাদন করা যাবে। এই হলো আমাদের মিশ্র ইসলামী অর্থনীতির বিষয়। এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার সমস্যার সমাধান এইভাবেই করা হয়, মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান। এরপরে আসি দাম ব্যবস্থা। আমরা এতক্ষণ দাম ব্যবস্থার প্রাইস মেকানিজমের কথা বলেছি, আমরা এখন দেখবো এটা কিভাবে করায়। বাজারে চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার পণ্যের দাম নির্ধারিত করার প্রক্রিয়াকে আমরা বলছি প্রাইস মেকানিজম বা দাম ব্যবস্থা। কিভাবে হয়, আমরা একটা চিত্রে দেখি, চাহিদা এক্স দ্রব্যের চাহিদা রেখা যোগান রেখা দিয়ে এক্স দ্রব্যের দাম লম্ব অক্ষে আর ভূমি অক্ষে পরিমাণ। এই ডি প্রাইম হলো চাহিদা রেখা, এস প্রাইম হলো যোগান রেখা। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী মানে হলো দাম যতই কমবে এই নিচের দিকে নামবে, চাহিদার পরিমাণ ততই বাড়বে। আবার উপর দিকে গেলে যতই বাড়বে চাহিদার পরিমাণ ততই কমবে, এই জন্য এটা ডান দিকে নিম্নগামী। আর যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, মানে এই রেখাটা যত উপর দিকে যাচ্ছে মানে কি এই দূরত্ব বাড়ছে মানে পরিমাণ বাড়ছে, আবার এই দূরত্ব বাড়ছে মানে দাম বাড়ছে। দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়ছে, দামের সাথে যোগানের সমানুপাতিক সম্পর্ক। যাক, এখন আমরা দেখবো এই দুই রেখা যেখানে ছেদ করেছে সেখানে দেখো P0 দামে এই যে চাহিদার পরিমাণ ও P0 এই যে ডি প্রাইম রেখা পর্যন্ত দূরত্বটা, আবার এস প্রাইম পর্যন্ত রেখাটা এই P0 তার মানে চাহিদার পরিমাণ P0 যোগানের পরিমাণ 0, অর্থাৎ এখানে আমরা বলছি OQ0। তার মানে ভারসাম্য দাম হলো P0, ভারসাম্য পরিমাণ হলো P0। অর্থাৎ বাজারে ধানের চাহিদা এবং যোগানে যদি OQ0 পরিমাণ হয়, মনে করি এটা 2000 মন আর দাম এখানে 600,
তার মানে ধান 600 টাকা দামে কেনা বেচা হবে। এখন কোনো কারণে যদি দাম P2 তার থেকে বেশি, 600 থেকে বেশি হলো 700, তাতে দেখা যাচ্ছে চাহিদা কম P2F কিন্তু যোগান FG পরিমাণ অতিরিক্ত যোগান হয়ে গেছে। P2G পরিমাণ যোগান মানে FG পরিমাণ অতিরিক্ত যোগান। অতিরিক্ত যোগান থাকলে আমরা বাজারে জানি চাহিদা ক্রেতা ও বিক্রেতার দর কষাকষি হয়। ক্রেতা কম দামে কিনতে চায়, বিক্রেতা বেশি দামে বিক্রি করতে চায়। এখন চাহিদা যোগানের মধ্যে চাহিদা যোগান যদি বেশি হয় তাহলে দর কষাকষি কি হয়? দাম কমতে শুরু করে। দাম কমতে শুরু করলে তখন চাহিদা যতই কমবে চাহিদার পরিমাণ তত বাড়বে। আর যোগানের পরিমাণ দাম কমার সাথে সাথে কমতে শুরু করে। ফলে আবার ওই P0 দাম এসে চাহিদা যোগান পরস্পর সমান হয়ে। আবার অন্যদিকে দেখো দাম যদি P0 থেকে একটু কম P1 হয় তাহলে P1 দামে যোগানের পরিমাণ হলো P1M আর চাহিদার পরিমাণ হলো P1N। বাজারে যদি ধানের দাম 600 টাকা থেকে নিচে 500 টাকা তাহলে এই যে মিলাররা বা যারা আছে তারা বেশি বেশি কেনার জন্য যাবে, চাহিদা বেশি হবে, কিন্তু উৎপাদনকারী যারা চাষিরা কম বাজারে নিয়ে যাবে, যোগান কম। ফলে এমএন পরিমাণ অতিরিক্ত চাহিদার কারণে কি হবে? দর কষাকষিতে দাম বাড়তে শুরু করবে। দাম বাড়তে শুরু করলে তখন কি হবে? নতুন আবার যোগান আসবে কিছু বাজারে, ধান আবার আর পাশাপাশি চাহিদাও খানিকটা কমে যাবে। ফলে আবার এই P0 দামে এই বিন্দুতে চাহিদা ও যোগান সময় এবং ভারসাম্য দাম। এভাবে বাজারে সব দ্রব্যের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে, লবণের ক্ষেত্রে, কাপড়ের ক্ষেত্রে, শ্রমের বাজারে শ্রমের ক্ষেত্রে, ওই যে মূলধনের বাজারে মূলধনের ক্ষেত্রে, মূলধনের সুদ নির্ধারণের ব্যাপারটা এইভাবেই হয়। এটাকে আমরা বলছি প্রাইস মেকানিজম বা দাম ব্যবস্থা। এই দাম ব্যবস্থাকে অ্যাডাম স্মিথ বলছেন অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড। তার বইয়ে তিনি বলছেন an invisible hand regulates the market, an invisible hand regulates the market, একটা অদৃশ্য হাত বাজারকে নিয়ন্ত্রণ করে। এই অদৃশ্য হাতটাই হলো দাম ব্যবস্থা। আর এই দাম ব্যবস্থা প্রচলিত যে অর্থনীতিতে সেটাকে আমরা বলি বাজার অর্থনীতি। এই যে চাহিদা যোগানের মাধ্যমে দাম নির্ধারণের এই প্রক্রিয়া যে অর্থনীতি সেটা হলো বাজার অর্থনীতি। আমরা চারপাশে বাজার অর্থনীতিটা এটাই বেশি দেখি। তার মাঝে মাঝে সরকারের হস্তক্ষেপ থাকে। প্রাইস মেকানিজম। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা শেষের দিকে চলে আসছি। আমরা আলোচনার শেষ দিকে এসে ইতিবাচক অর্থনীতি এবং নেতিবাচক অর্থনীতির বিষয়ে একটু জানবো। পজিটিভ ইকোনমিক্স অ্যান্ড নরমেটিভ ভার্সেস নরমেটিভ ইকোনমিক্স। এই যে পজিটিভ ইকোনমিক্স মানে আমরা সচরাচর অর্থনীতিতে কি ঘটলে কি ঘটবে, কি হলে কি ঘটে বা কেন ঘটে, কিভাবে ঘটে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মূলত অর্থনীতির যে চলকগুলো, যেমন যে কোন দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, কিংবা তোমার ফার্মের মুনাফা, উৎপাদকের মুনাফা, উৎপাদনের পরিমাণ, উৎপাদন ব্যয়, এই চলকগুলো যে স্বাভাবিক প্রবণতা ব্যাখ্যা দেওয়া হয় কিভাবে, কেন, কি, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে খুঁজে এই প্রশ্নগুলোর উত্তর দিতে দেওয়া হয়, এই ব্যাখ্যা দেওয়া হয়। কেন মুদ্রাস্ফীতি হচ্ছে, মুদ্রাস্ফীতির কারণ কি, বেকারত্ব কেন বাড়ছে, এই আলোচনা যেটা সেটাই হলো ইতিবাচক অর্থনীতি বা নরমেটিভ সরি পজিটিভ ইকোনমিক্স, স্বাভাবিক প্রবণতার আলোচনা। এখন এই স্বাভাবিক প্রবণতার বিপক্ষে পরিবর্তে আরেকটা আলোচনা, স্বাভাবিক প্রবণতায় যেটা ঘটে সেটাই হতে দিব নাকি সেটা দেওয়া উচিত নাকি উচিত নয়। যেমন ধানের দাম কমে যাচ্ছে তো কমেই যাচ্ছে, কমে যেতে বাজারে চাহিদার তুলনায় যোগান বেড়ে যাওয়ার কারণ, এটা কি আমরা করতে দিব নাকি থামাতে হবে। কিংবা আলুর দাম কমে যাচ্ছে, দুধের দাম কমে যাচ্ছে, এটা হতে দেওয়া উচিত না উচিত নয়। আবার শিল্পায়নের ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, এটা কি পরিবেশের ক্ষতি মানে কার্বন ডাই অক্সাইড বেশি নিঃসৃত হচ্ছে, এটা কি আমাদের জন্য কাম্য, এটা কি হতে দেওয়া উচিত নাকি এর জন্য কিছু ব্যবস্থা নেওয়া উচিত। এই যে উচিত অনুচিতের কি হওয়া উচিত কি হওয়া উচিত নয়, এসব প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে অর্থনৈতিক কিভাবে কল্যাণমুখী করা যায় তা আলোচনা করা হয় অর্থনীতির যে শাখায়, সেই শাখাকে বলা হচ্ছে নীতিবাচক অর্থনীতি বা নরমেটিভ ইকোনমিক্স। নেতিবাচক কিন্তু না, নেগেটিভ না, নীতিবাচক। আশা করি বুঝতে পেরেছ পজিটিভ ইকোনমিক্স এন্ড নরমেটিভ। এরপরে আরেকটা আলোচনা করি, আমরা শেষ করব মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক, ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। আজকে যে কোর্সে আমি ক্লাস নিচ্ছি এটা মূলত মাইক্রো ইকোনমিক্স ব্যষ্টিক অর্থনীতি, কিন্তু পরিচিতিমূলক ক্লাসের জন্য আমরা এই আলোচনাগুলো নিয়ে আসলাম। এখন ব্যষ্টিক অর্থনীতি মানে কি, অর্থনীতির যে শাখায় খণ্ডিত বা পৃথকভাবে কোনো অর্থনৈতিক এজেন্টের আচরণের আলোচনা করা হয় তাকে অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতি। অর্থনৈতিক এজেন্ট বলতে ভোক্তা একটা এজেন্ট, উৎপাদক একজন এজেন্ট, সরকার গভর্নমেন্ট একজন অর্থনৈতিক এজেন্ট, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড যারা করে তারাই হলো অর্থনৈতিক এজেন্ট। ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য যারা লিপ্ত আছে তারা অর্থনৈতিক এজেন্ট। এখন এই অর্থনৈতিক এজেন্ট গুলোর আচরণ পৃথকভাবে আলাদা। ভোক্তা কি দামে কি পরিমাণ দ্রব্য কিনবে এটা আলোচনা করা, কেন করে,
ভোক্তা উপযোগ সর্বোচ্চ করার জন্য কিভাবে দ্রব্যের পরিমাণ নির্ধারণ করে, কিংবা একটা ফার্ম মুনাফা সর্বোচ্চ করানোর জন্য উৎপাদনের পরিমাণ কিভাবে নির্ধারণ করে। এই যে আলোচনা, এই আলোচনাগুলোকে আমরা বলছি মাইক্রো ইকোনমিক্স এর বিষয়, ব্যষ্টিক অর্থনীতি। আর মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতির চলকগুলো কি? আমাদের আলোচ্য চলকগুলোর মধ্যে বলে দ্রব্যের দাম, দাম কিভাবে নিতে, ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ বা পণ্যের পরিমাণ, যোগানের পরিমাণ, ফার্মের গড় আয়, প্রান্তিক আয়, গড় ব্যয়, মুনাফা ইত্যাদি। এগুলো হলো আমাদের ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়, আলোচ্য চলক। এরপরে সামষ্টিক মানে হলো অর্থনীতির যে শাখায় সামগ্রিকভাবে অর্থনীতির চলকগুলির আন্তঃসম্পর্ক, একটার সাথে আরেকটা কিভাবে সম্পর্কিত সেটা আলোচনা করা হয়। পাশাপাশি এই চলকগুলির আচরণ, গতি প্রকৃতি আলোচনা করা হয়। এই যেমন জাতীয় আয়, সামগ্রিকভাবে একটা দেশের মোট আয় কত, এটা আমরা যখন আলোচনা করব। জাতীয় আয় কিভাবে গণনা করা হয়, জাতীয় আয় গণনার সমস্যা কি, অথবা মুদ্রাস্ফীতি কেন হয়, মুদ্রাস্ফীতি কি জিনিস, মুদ্রাস্ফীতি রোধ করার উপায় কি কি হতে পারে আলোচনা। বেকারত্ব কি, বেকারত্ব কেন হয়, বেকারত্ব কমানো যায় কিভাবে, এর উপায় কি, মন্দা কি, মন্দা কেন ঘটে, মন্দা থেকে উত্তরণের উপায় কি। এই আলোচনার বিষয়গুলো হলো সামগ্রিক অর্থনীতির সাথে সম্পর্কিত, পুরো গোটা অর্থনীতির বিষয়বস্তুর সাথে সম্পর্কিত। এটা হলো আমাদের সমষ্টিক অর্থনীতি। আর এই চলকগুলোকে আমরা যখন আলোচনা করব, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, কিংবা দাম স্তর, তখন নির্দিষ্ট কোনো জিনিসের দাম না, দাম স্তর, দামের মানে স্তর বলতে সব জিনিসপত্রের দাম কোন লেভেলে আছে সেটা বোঝায়। আবার মুদ্রাস্ফীতির হার, দাম স্তর বা সাধারণ মূল্য স্তর কিভাবে বৃদ্ধি পাচ্ছে শতকরা হারে, সেটা সার্বিকভাবে সারা দেশের প্রেক্ষিতে এটা হয়, সারা গোটা অর্থনীতির প্রেক্ষিতে সেই হিসাবটা হয়। বেকারত্বের হার, এটা গোটা অর্থনীতির প্রেক্ষিতে হয়, পুরো অর্থনীতির প্রেক্ষিতে। এই কারণেই এই চলকগুলো হলো আমাদের সামষ্টিক অর্থনৈতিক চলক। আশা করি বুঝতে পেরেছো। আমাদের সময় শেষ। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব চাহিদা যোগান নিয়ে, পরবর্তী অধ্যায়। তোমরা সেখানে অংশগ্রহণ করবে। আর আজকের ক্লাসের এই বিষয়বস্তু নিয়ে আরো নিজেরা বই পড়বে, একাধিক বই পড়বে এবং ভিডিওটা বারবার দেখবে। এই করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।